হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা অসাধারণ একটা জাপানিজ সিনেমার গল্প দেখতে যাচ্ছেন। এটা অনেক সুন্দর একটা ফ্যান্টাসি মুভি। ফ্যান্টাসি মুভি মানে হচ্ছে যেটা আমরা কল্পনা করতে পারি ঠিকই, কিন্তু সেটা আমরা রিয়েল লাইফে করতে পারি না। ঠিক তেমনি ভাবে এই সিনেমাতে দেখানো হয়েছে অনেক বছর আগের অনেক পুরনো সাদা কালো একটা মুভির ভেতর থেকে সেই মুভির নায়িকা বর্তমান যুগে চলে আসে। সেখানে তার সঙ্গে দেখা হয় সেই নায়িকার অনেক বড় একজন ভক্তের সাথে, যে কিনা এই নায়িকার প্রত্যেকটা ছবি অনেকবার করে দেখতো। কিন্তু এই ছেলেটি এত বছর পর তার স্বপ্নের নায়িকাকে কাছে পেয়েও তাকে কখনো ছুঁয়ে দেখতে পারবে না। কেন পারবে না এবং এরপর তাদের সাথে কি হয়েছিল সেটা আমরা মূল ভিডিওতে জানবো। তো গল্পের শুরুতে আমরা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাই। এই বৃদ্ধ ব্যক্তিটির নাম হচ্ছে রেইকো। তার অনেক বয়স হওয়ার জন্য সে এখন অসুস্থ হয়ে পড়েছে, এজন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে দুজন নার্স নিজেদের মধ্যে আলোচনা করছিল। রেইকো নামের এই লোকটি অনেক ভালো মানুষ, তার কোনো আপনজন নেই, শুধুমাত্র তার একটি নাতনি আছে, সেও তাকে ভালোবাসে না। সেদিন রেইকো চেয়ার থেকে পড়ে যাচ্ছিল, এটা দেখেও সে তাকে ধরেনি। এই মেয়েটি আসলে রেইকোর নাতনি নয়। সে রেইকোর কি হয় সেটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে এটুকু জেনে রাখুন, এই মেয়েটি হচ্ছে বৃদ্ধ রেইকোর সবচেয়ে আপনজন, আর সে তাকে পড়তে দেখেও কেন তাকে সাহায্য করেনি এর পেছনেও একটা গভীর গল্প রয়েছে। তো হসপিটালের নার্সরা ভাবছিল বৃদ্ধ রেইকোর কেউ নেই, তার নাতনিও তাকে ভালোবাসে না, এজন্য তারা কাজের ফাঁকে যতটুকু সময় পেত সেটুকু সময় তারা রেইকোর সাথে গল্প করত। আজ তারা রেইকোর কাছে তার জীবনের গল্প শুনতে চায়। রেইকো এখানে তাদের সাথে থাকতে থাকতে তাদের সাথে অনেক ফ্রি হয়ে গেছে, এজন্য সে তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় একটা গল্প তাকে বলতে শুরু করে। এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের রেইকোকে দেখানো হয় সে এখন 24 বছরের একজন তরুণ। সে আমাদের বলছিল অনেক আগের অনেক ভালো ভালো কিছু মুভি আছে, কিন্তু সেই মুভিগুলো অনেক পুরনো আর সাদা কালো বলে মানুষ এখন সেই মুভিগুলোকে ভুলতে শুরু করেছে। কিন্তু আমি চাই না মানুষ এত সুন্দর মুভিগুলোকে ভুলে যাক, এজন্য আমি মাঝে মাঝে এইসব মুভিগুলো হলে চালাই, যাতে মানুষ আবার সেই মুভিগুলোর স্বাদ নিতে পারে। এরপর দেখা যায় রেইকো অনেক পুরনো একটি সাদা কালো সিনেমা হলে চালাচ্ছিল। এই মুভির নায়িকার নাম হচ্ছে মিজুকি। আমাদের গল্পের প্রধান চরিত্র রেইকো মিজুকির অনেক বড় একজন ভক্ত। সে মিজুকির সবগুলো মুভি অনেকবার করে দেখেছে। তো আজকে সে যে মুভিটি চালাচ্ছিল সেই মুভিটির নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ মিজুকি। মুভিটিতে মিজুকির ক্যারেক্টারটা ছিল সে একজন রাজকন্যা থাকে। সে একসময় লাইফে অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে জঙ্গলে পালিয়ে যায়, আর এই দৃশ্যগুলো সিনেমা হলে দেখানো হচ্ছিল। কিন্তু এটা অনেক পুরনো মুভি হওয়ার কারণে দর্শকরা এই মুভিটিকে পছন্দ করছিল না। কিন্তু রেইকো এই সিনেমাগুলো অনেক পছন্দ করে, আর সে এই হলে কাজ করার পাশাপাশি একজন সিনেমার পরিচালকের সাথে সহকারী পরিচালকের কাজ করে। আজকে এখানে একটা সিনেমার শুটিং করা হচ্ছিল। কিছুক্ষণ পর সিনেমার নায়ক এখানে চলে আসে। এই সিনেমার নায়ক অনেক অহংকারী একজন পার্সন। একে তো সে দেরি করে শুটিং সেটে আসে, তার উপর এসে সে সব বিষয়ে চুলবাক নামে শুরু করে। অনেক সময় সিনেমার স্ক্রিপ্টও সে নিজের মতো চেঞ্জ করে ফেলে। কিছুক্ষণ পর এখানে সিনেমার পরিচালকের মেয়ে জায়না চলে আসে। রেইকোর বন্ধু তার সাথে কথা বলার চেষ্টা করছিল। সে তাকে বলে, তুমি কি আজ রাতে আমাদের সাথে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে যাবে? জায়না বলে, সরি, আজকে আমি যেতে পারবো না। এরপর রেইকো আর তার বন্ধু একসাথে হাঁটতে হাঁটতে গল্প করছিল। রেইকোর বন্ধু বলছিল, ডিরেক্টরের মেয়ে জায়না অনেক সুন্দরী, তাই না? রেইকো বলে, আমি এমন একজনকে চিনি যে কিনা জায়নার থেকেও অনেক 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 বেশি সুন্দর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেইকো এখানে কার কথা বলছে। আর এখানে একটা বিষয় জানাচ্ছি আপনাদের, মিজুকি অনেক পুরনো দিনের সিনেমার নায়িকা ছিল, আর বর্তমানে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার ছবিগুলো এখনো রেইকোর হৃদয়ে বেঁচে রয়েছে। এরপর দিন সে মিজুকির ছবি হলে দেখার জন্য আসে। এই হল মালিকের নাম হচ্ছে মিস্টার জিন। তিনি রেইকোকে বলেন, তুমি এই পুরনো ছবিগুলো দেখে কি মজা পাও? রেইকো তাকে বলে, তাদের মধ্যে এক ধরনের সিম্পলিসিটি বা সরলতা আছে যা কিনা এখনকার ছবিতে খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়া এই ছবির নায়িকা মিজুকিকে আমার অনেক ভালো লাগে। তখন হল মালিক মিস্টার জিন বলেন, আজকে তুমি শেষবারের মতো এই সিনেমাগুলো দেখে নাও। কাল থেকে এই সিনেমাগুলো তুমি আর কখনো দেখতে পাবে না, কারণ নতুন একজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন। তিনি সকল পুরনো ছবির কপিজ কালেকশন করছেন, এজন্য তুমি আজকের পর আর কখনো এই ছবিগুলো দেখতে পাবে না। এসব শুনে রেইকোর অনেক কষ্ট হয়, কারণ সারাদিন কাজ করে এসে সেখানে সে মিজুকিকে পর্দায় দেখে অনেক শান্তি পায়, আর আজকের পর রেইকো তার সেই শান্তিটা হারিয়ে ফেলবে। এসব ভেবে রেইকোর অনেক মন খারাপ হয়, এজন্য সে সারা রাত আজকে এখানেই থেকে যায় তার সব প্রিয় ছবিগুলো শেষবারের মতো দেখার জন্য। গভীর রাতে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়, এজন্য ভেতরে লাইট চলে গিয়েছিল। অন্ধকারে রেইকো হলের মধ্যে
মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। আর যখন লাইট আসে তখন সে দেখে যাকে সে এত দিন ধরে ভালোবেসেছে, যার প্রত্যেকটা সিনেমা সে অনেকবার করে দেখেছে, আজকে সে মিজুকি তার সামনে রয়েছে। তাকে এখানে দেখে সে শকড হয়ে যায় আর সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার পুরো শরীর সিনেমার মতোই সাদা কালো ছিল। এজন্য সে তাকে ছুঁয়ে দেখতে চায় সে সত্যি নাকি কল্পনা, কিন্তু মিজুকি তাকে ছুঁয়ে দেখতে দেয় না। এরপর মিজুকি সেখান থেকে বের হয়ে বাইরের সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ সে এর আগে কখনো রঙিন দুনিয়া দেখেনি। আর সে সবকিছু দেখে বারবার অবাক হচ্ছিল আর বলছিল রিয়েল লাইফ যে এত সুন্দর হতে পারে আমি এর আগে কল্পনাও করিনি। আমি সবসময় সিনেমার মধ্যেই আটকে ছিলাম, কিন্তু তোমাদের সত্যিকারের পৃথিবীটা সত্যি অনেক সুন্দর। আই এম ইমপ্রেসড। রিকো নিজেও এখনো অবাক হয়ে আছে মিজুকি এখানে কিভাবে আসলো। এজন্য সে মিজুকিকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি এখানে কিভাবে এসেছো। মিজুকি বলে আমি মিজুকি, প্রিন্সেস মিজুকি। আমি তোমার কাছে এসেছি, আমাকে অন্য কেউ দেখার আগে আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এরপর রিকো মিজুকিকে তার বাসায় নিয়ে যাচ্ছিল, আর এখানে তাদের কথা বলার সময় হল মালিক মিস্টার জিন তাদের দেখে ফেলেছিলেন, কিন্তু মিজুকে সাদা কালো অবস্থায় দেখেও সে তাদের কিছুই বলেননি। এর কারণ আপনারা সামনে জানতে পারবেন। এদিকে রিকো আর মিজুকি একসাথে রিকোর বাড়িতে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় রিকো তার জ্যাকেটটি দিয়ে মিজুকির মুখ ঢেকে দেয়, কারণ রাস্তায় কেউ যদি মিজুকিকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে ঝামেলা হতে পারে। রাস্তায় তাদের সামনে একজন পুলিশ অফিসার পড়ে যায়। পুলিশ অফিসার রিকোর সাথে কথা বলে। যখন সে মিজুকির সাথে কথা বলার জন্য সে মিজুকির ফেস দেখতে চায়, তখনই মিজুকি তার মাথায় বোতল ফাটিয়ে তাকে আহত করে ফেলে। এরপর সেখান থেকে সে আর রিকো পালিয়ে তাদের বাসায় চলে আসে। সে রিকোর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল তুমি এই জেলখানার মতো বাড়িতে থাকো, যাই হোক এবার তো আমাকে এখানেই থাকতে হবে। এরপর সে রিকোর বাসার ভেতরে চলে আসে। এখানে সে চকলেট দেখতে পায়। চকলেট দেখে সে ওটা খেয়ে ফেলে, কারণ সে তো এর আগে কালারফুল কোনো খাবার খায়নি। রিকো এখানে তাকে জিজ্ঞেস করে তুমি এই পৃথিবীতে কেন এসেছো। মিজুকি বলে সেটা আমি তোমাকে পরে এক সময় বলবো, আপাতত এইটুকু জেনে রাখো আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। এরপর রাতের খাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে বাইরের সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। আসল পৃথিবীতে সকাল এত সুন্দর হতে পারে এটা সে জানতো না। আর সে এরপর বাইরে গিয়ে বাইরের আরো সৌন্দর্য এনজয় করতে চায়, কিন্তু তার তো বাইরে যাওয়া যাবে না। এজন্য তারা একটা প্ল্যান করে। তারপর দেখা যায় রিকো মিজুকি একটা গাড়িতে উঠে চাদর দিয়ে ঢেকে বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে এসে মিজুকি আরো অবাক হয়ে যায়, কারণ সে কল্পনা করতে পারেনি আসল পৃথিবীটা এত সুন্দর হবে। এরপর তারা শুটিং সেটে চলে আসে। রাস্তায় ডিরেক্টরের মেয়ে যায় না রিকোকে জিজ্ঞেস করে তুমি কালকে শুটিং সেটে আসোনি কেন, আর গাড়িতে করে কি নিয়ে যাচ্ছ। রিকো তাকে বলে তেমন কিছু না। এটা বলে সে জায়নাকে এড়িয়ে মিজুকে নিয়ে ভেতরের মেকআপ রুমে যায়। এখানে সে মিজুকে অনেক সুন্দর করে মেকআপ করে তাকে কালারফুল বানিয়ে দেয়, আর এখন মিজুকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তখনই কেউ একজন এসে রিকোকে কাজের জন্য ডেকে নিয়ে যায়, আর মিজুকি ঘুরে ঘুরে শুটিং সেটের সবকিছু দেখছিল। হঠাৎ সে সিনেমার নায়কের সামনে পড়ে যায়। নায়ক মিজুকি দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, কারণ সে অনেক সুন্দরী ছিল, কিন্তু মিজুকি তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। এক পর্যায়ে এই নায়ক মিজুকে তার সাথে সিনেমায় অ্যাক্টিং করার জন্য অফার করে। সে বলে দেখো আমি কত বড় একজন হিরো, আমি এই আমি সেই। কিন্তু মিজুকি তার কোনো কথায় গুরুত্ব তো দিচ্ছিলই না, উল্টো সে তার মাথায় একটা বাড়ি মারে। তখন রিকো এখানে চলে আসে আর মিজুকি এখান থেকে চলে যায়। এরপর সে আরেকটি শুটিং সেটে চলে আসে। এখানে ডিরেক্টর তাকে বাধা দিচ্ছিল, কারণ সে শুটিং এর মাঝখানে চলে এসেছে, কিন্তু ডিরেক্টর তাকে বাধা দেওয়ার জন্য মিজুকি অনেক রেগে যায় আর সে তাকেও পেটায়। মিজুকি তো একজন প্রিন্সেস ছিল, এই জন্য তার অ্যাটিটিউড অন্যরকম লেভেলের, এটা তো মাথায় রাখতে হবে। আর সবাই যখন জানতে পারে রিকো এই মেয়েটিকে সাথে করে নিয়ে এসেছে, এজন্য এবার রিকোর বিপদ হয়ে যায়। তাকে ডিরেক্টরের কিছু সাঙ্গপাঙ্গ ধরে মারতে চায়, কিন্তু এটা দেখে প্রিন্সেস মিজুকি আরো রেগে যায়। সে ওখানে কিছু ডাইনামাইট দেখতে পায়, সে ওগুলো শুটিং সেটের উপরে ছুঁড়ে মারে, এজন্য পুরো শুটিং সেট লন্ডভন্ড হয়ে যায়। এরপর রিকো তাকে দূরে নিয়ে গিয়ে বকা দিচ্ছিল শুটিং সেটে যাওয়ার পর থেকে উল্টাপাল্টা কাজ করার জন্য। রিকোর বকা শুনে মিজুকি ওখান থেকে দূরে চলে আসে। তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রিকো সেখানে এসে মিজুকে ছাতা দেয়। মিজুকি তাকে বলে তুমি আমাকে বকা দিয়েছো, এজন্য সরি বলো। রিকো তাকে সরি বলে। এরপর মিজুকি বলে আমাকে আর কখনো বকা দিতে পারবে না। রিকো এই কথাগুলো শুনে হেসে ফেলে। সে মিজুকে বলে আমি সবসময় তোমাকে সিনেমার পর্দায় দেখেছি, কিন্তু আমি জানতাম না তুমি বাস্তবেও এতটা রাগী, এতটা অভিমানী। চলো বাসায় চলো। তখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছিল, আর তখন সুন্দর একটা রংধনু দেখা যায়। রংধনু দেখে মিজুকির মন ভরে যায়। পরের দৃশ্যে দেখা যায় একজন সিনেমার প্রডিউসার রিকো সহ
আরো কিছু সহকারী পরিচালকদের বলছেন, তোমরা সবাই একটা করে সিনেমার গল্প লিখবে। তোমাদের মধ্যে যার গল্পটা সবচেয়ে সুন্দর হবে তাকে আমি আমার পরবর্তী সিনেমার ডিরেক্টর হিসেবে নিব। এই কথাটা শুনে রেইকো অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একজন সিনেমা পরিচালক হবে। এবার সে ওই সুযোগটা পেয়ে গেছে, কিন্তু সে কোন বিষয়ের উপর কি গল্প লিখবে সেটা বুঝতে পারছিল না। হঠাৎ তার মনে পড়ে সে কোনো একটা সিনেমায় শুনেছিল যখন কেউ প্রেমে পড়ে তখন তার কাছে সবকিছুই সুন্দর লাগে, আর তখন সে নিজের চোখ দিয়ে যা দেখে সবকিছুই একটা রোমান্টিক গল্প হয়ে যায়। এজন্য সে তার ভালোবাসার মানুষটি অর্থাৎ মিজুকে সাথে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, মিজুকির সাথে অনেক সুন্দর সময় কাটায়। একদিন সে মিজুকে ফুল হাতে প্রপোজ করে ফেলে, কিন্তু মিজুকি তাকে হ্যাঁ না কিছুই বলে না, সে চুপ করে থাকে। এর জন্য রেইকো কিছুই বুঝতে পারে না সে তাকে পছন্দ করে নাকি করে না। এরপর সে মিজুকে বলে, তুমি কি আমাকে আমার সিনেমার স্ক্রিপ্ট লিখতে সাহায্য করবে? মিজুকি তাকে জানায় সে তাকে সাহায্য করবে। একদিন সে আর রেইকো একসাথে ঘুরছিল, হঠাৎ করে মিজুকি রেইকোকে বলে, আমি তোমাকে কিস করতে চাই। এরপর সে একটি টেলিফোন ভূতের ভেতরে যায়, আর টেলিফোন ভূতের এভার্স থেকে তারা একে অপরকে এভাবে কিস করে। মিজুকি তাকে কেন সরাসরি কিস না করে এভাবে কিস করলো সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে চলেছেন। এরপর রেইকো আর মিজুকি রাস্তা দিয়ে হাঁটছিল। এখানে মিজুকি রেইকোকে বলে, তুমি কি আমার জন্য এই ব্রিজের উপরে রেলিং দিয়ে চোখ বন্ধ করে হাঁটতে পারবে? এরপর সে তাই করে। সে মিজুকির খুশির জন্য ব্রিজের রেলিং এর উপর দিয়ে চোখ বন্ধ করে হাঁটতে শুরু করে, কিন্তু চোখ বন্ধ করে হাঁটতে গিয়ে সে ওখান থেকে নিচে পড়ে যায়। এ থেকে মিজুকি খুব ভালো করে বুঝতে পারে রেইকো তার খুশির জন্য যে কোনো কিছু করতে পারে। এরপর দৃশ্যে দেখা যায় মিজুকি রেইকোকে জিজ্ঞেস করছে, তোমার সিনেমার গল্পটা কেমন? রেইকো তাকে বলে, গল্পটা হচ্ছে একটা সাধারণ ছেলের অনেক বড় একজন নায়িকাকে অনেক ভালো লাগে, কিন্তু সে ভালো করে জানতো সে কোনোদিন সেই মেয়েটিকে পাবে না। হঠাৎ একদিন সেই নায়িকা সিনেমা থেকে বের হয়ে এসে তার সামনে চলে আসে, আর সেখান থেকে তাদের গল্প এগিয়ে যায়। মিজুকি বলে, এটা তো আমাদের গল্প, আচ্ছা এই গল্পের এন্ডিংটা কি? রেইকো বলে, আমি এখনো এই গল্পের এন্ডিং সম্পর্কে ভাবিনি। এসব কথা শুনে মিজুকি একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর রেইকো আর মিজুকি তাদের বাসায় ফিরে আসে। একদিন ডিরেক্টরের মেয়ে জায়না জেনে যায় রেইকোর বাসায় আরো কেউ রয়েছে, এজন্য সে রেইকোর বাসায় এসে মিজুকির সাথে দেখা করে। সে মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি কি রেইকোর স্ত্রী? রেইকো তোমাকে বিয়ে করেছে? মিজুকি জানায় সে রেইকোর ওয়াইফ না, সে রেইকোর আত্মীয়, আর সে রেইকোর বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। এসব শুনে জায়না মনে মনে অনেক শান্তি পায়, কারণ সে রেইকোকে অনেক পছন্দ করে আর সে চায় না রেইকো অন্য কাউকে বিয়ে করুক। এরপর রেইকো তার সিনেমার গল্প লিখে শেষ করে সেটা প্রডিউসারকে শোনায়। প্রডিউসার গল্পটি শুনে খুব পছন্দ করেন আর রেইকোকে তার পরবর্তী সিনেমা পরিচালনার সুযোগ দেন। এই সুযোগটা পেয়ে রেইকো অনেক খুশি হয়, আর সে মিজুকে এই নিউজটা দেওয়ার জন্য সে সন্ধ্যাবেলায় তাকে তার প্রিয় জায়গাতে নিয়ে আসে। এখানে অনেক জোনাকি ছিল যা মিজুকির অনেক পছন্দের ছিল। এখানে রেইকো তাকে বলে, এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের পৃথিবীতে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তোমাকে সাথে নিয়ে সেই সুন্দর জায়গাগুলোতে যেতে চাই, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। মিজু এখানে রেইকোকে বলে দেয়, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, কারণ তোমার সাথে আমার টাচ লাগলেই আমি অদৃশ্য হয়ে যাব, আর আবার সেই সাদা কালো সিনেমাতে আমি চলে যাব। তুমি আমার প্রতি এত দুর্বল হয়ে যেও না, কারণ আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না। রেইকো তাকে বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? মিজুকি এখানে তাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার সিনেমাগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল, কেউ আমার সিনেমাগুলো দেখতো না, একমাত্র তুমি আমার সিনেমাগুলো রোজ দেখতে, আমিও তোমাকে রোজ দেখতাম, তুমি আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে, আমার অনেক ভালো লাগতো। কিন্তু যখন আমি জানতে পারলাম আমার প্রত্যেকটা ছবি তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম, মনে হলো আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না, এজন্য আমি ওখানে আর থাকতে পারিনি। এরপর আমি তোমার কাছে চলে আসি, কিন্তু আমাকে এই শর্তে তোমার কাছে আসতে দেওয়া হয়েছে, আমরা কখনো একে অপরকে টাচ করতে পারবো না। এটা বলে মিজুকি এখান থেকে চলে যায়। এসব জানতে পেরে রেইকোর অনেক মন খারাপ হয়। এরপর থেকে রেইকো সব সময় মন খারাপ করে থাকতো। আসলে মিজুকে এত কাছে পেয়ে সে তাকে হারাতে চায় না, কারণ না পাওয়ার চাইতে পেয়ে হারানোর কষ্টটা অনেক বেশি, কিন্তু সে তার ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়েও সে তাকে কোনোদিন ছুঁয়ে দেখতে পারবে না। এসব ভেবে সব সময় রেইকোর মন অনেক খারাপ থাকতো। এর মধ্যে একদিন ডিরেক্টর মেয়ে জায়না তাকে প্রপোজ করে, কারণ সে রেইকোকে অনেক আগে থেকে ভালোবাসতো, কিন্তু রেইকো তাকে বলে, সত্যিকারের ভালোবাসাতে ছুঁয়ে দেখাটাকে খুব জরুরি, আমি অন্য একজনকে ভালোবাসি। এটা বলে সে জায়নার সামনে থেকে চলে যায়। এরপর আমাদের মিজুকে দেখানো হয় সে রেইকোর পকেটে একটা রিং পায়। আসলে এই রিংটা রেইকো তাকে গিফট করার জন্য নিয়ে এসেছিল। এদিকে আমাদের রেইকোকে আর তার বন্ধুকে দেখানো হয়। রেইকো তার বন্ধুকে সবকিছু খুলে বলছে
করছিল। সবকিছু শুনে রেকোর বন্ধু বলে, ডিরেক্টরের মেয়ে জায়নাকে ভালোবাসলে তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর হতে পারবে, আর মিজুকে ভালোবাসলে তাকে তুমি কখনো টাচ করতে পারবে না। কাজেই তোমার ডিরেক্টরের মেয়ে জায়নাকে ভালোবাসা উচিত, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর রাতে সে বাসায় ফিরে আসছিল। সে দেখতে পায় মিজুকি তার সবকিছু গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে সে মিজুকিকে আটকায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মিজুকি বলে, তুমি সব সময় আমার জন্য মন খারাপ করে থাকো, তোমার মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। আমার জন্য যেহেতু এত সমস্যা, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, আমাকে ভুলে যাও। আমাকে ভালোবেসে তোমাকে সারা জীবন মন খারাপ করে থাকতে আমি দিব না। রেকো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিজুকি তার কোনো কথা শোনে না। সে তার সামনে থেকে চলে যায়। তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, এজন্য সে যেখানে প্রথম এসেছিল, মানে মিস্টার জিনের সেই সিনেমা হলটিতে, সে আবার ফিরে যায়। মিস্টার জিনও তাকে এখানে থাকতে দেয়। আর তখন তিনি আমাদের বলেন, আমার নিজের জীবনটাও এমন ছিল, আমি এমন কাউকে ভালোবাসতাম, কিন্তু আমি তাকে একদিন টাচ করার কারণে আমি তাকে হারিয়ে ফেলেছি। এখান থেকে আমরা বুঝতে পারি মিস্টার জিনও এমন কাউকে ভালোবাসতেন, কিন্তু তিনি তাকে একদিন টাচ করে ফেলেছিলেন জন্য তিনি তাকে হারিয়েছেন। আর এই ছবিটি হচ্ছে মিস্টার জিন আর তার সেই হারানো প্রিয় মানুষটির। আর এজন্যই প্রথম যেদিন তিনি মিজুকিকে দেখেছিলেন, তখন তিনি তাদেরকে কিছুই বলেননি, বা সাদা কালো একজন মানুষকে দেখেও তিনি অবাক হননি। যাই হোক, এরপর থেকে রেকোর মন আরো খারাপ থাকতো। সে সব সময় মিজুকিকে অনেক মিস করত। সে বিভিন্ন জায়গায় মিজুকিকে খুঁজত, আর সে তাকে খুঁজতে খুঁজতে একদিন সে জানতে পারে মিজুকি মিস্টার জিনের সেই সিনেমা হলটিতে রয়েছে। এটা জেনে সে ওখানে চলে আসে আর মিস্টার জিনকে বলে, আমি মিজুকির সাথে দেখা করতে চাই, মিজুকিকে আমার সাথে দেখা করতে বলুন। এরপর মিস্টার জিন মিজুকির কাছে গিয়ে বলেন, রেকো এখানে এসেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু মিজুকি তাকে বলে, আমি রেকোর সাথে দেখা করতে চাই না, তাকে প্লিজ এখান থেকে যেতে বলুন। এরপর মিস্টার জিন বাধ্য হয়ে রেকোর কাছে ফিরে এসে বলেন, মিজুকি তোমার সাথে দেখা করবে না, তুমি এখান থেকে চলে যাও, আর সম্ভব হলে তাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। কিন্তু রেকো তাকে ভুলে যাবে না, সে তাকে অনেক ভালোবাসে। এদিকে আমাদের জায়নাকে দেখানো হয়, সে রেকোর লেখা সিনেমার গল্পটা পড়েছে, আর সে বুঝতে পারে এটা আসলে রেকো আর মিজুকির গল্প। সেদিন রেকো তাকে বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে, তখনই সে বুঝতে পেরেছিল সে কার কথা বলছে। এরপর সে আরো একবার মিজুকির কাছে গিয়েছিল, আর সে মিজুকির কাছ থেকে তাদের সমস্ত ঘটনা শুনেছিল। আর সে এখন জানে মিজুকি এখন তার থেকে দূরে চলে গেছে। এজন্য রেকো এখন সব সময় মনমরা হয়ে থাকে। এজন্য সে রেকোর কাছে যায় আর তাকে বলে, সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো হাল ছেড়ে দেয় না। সে শেষ পর্যন্ত চেষ্টা করে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার চেষ্টা করে। তোমারও চুপ করে বসে থাকা উচিত না, তোমারও মিজুকির কাছে যাওয়া উচিত, তাকে বোঝানোর চেষ্টা করা উচিত, নিজের সবটুকু শক্তি দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। জায়নার মুখে এসব কথা শুনে রেকো অনেকটা সাহস ফিরে পায়, আর সে আরো একবার মিজুকির কাছে যেতে শুরু করে। এবার সে সরাসরি সিনেমা হলের ভেতরে চলে আসে। সে চিৎকার করে তার ভালোবাসার মানুষ মিজুকিকে ডাকতে শুরু করে। এরপর সে উপরে গিয়ে মিজুকির সামনে দাঁড়িয়ে বলে, চল আমার সাথে বাসায় চলো, আমার তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না। মিজুকি বলে, বাসায় গিয়ে কি হবে? আমি তোমাকে অন্য সবার মতো ভালোবাসতে পারবো না, আমরা একে অপরকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না। এমন ভালোবাসার কোনো মানে হয় না। তোমার এমন কাউকে ভালোবাসা উচিত যাকে তুমি সম্পূর্ণভাবে নিজের মতো করে আপন করে পাবে। আমাকে ভালোবাসলে তুমি কষ্ট ছাড়া আর কিছু পাবে না। রেকো বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। মিজুকি বলে, তোমার মুখের এই কথাটা আমার জন্য যথেষ্ট, আমার এর চেয়ে বেশি কিছু লাগবে না। এখন আমার কাছে আসো, আমাকে জড়িয়ে ধরো। রেকো আস্তে আস্তে মিজুকির দিকে আগায়। সে খুব ভালো করে জানে সে যদি মিজুকিকে জড়িয়ে ধরে সে তাকে হারিয়ে ফেলবে, সে তার সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপর কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে। বৃদ্ধ রেকো গর্ব বলা বন্ধ করে দেয়। নার্স ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, এরপর কি হয়েছিল, আপনি কি তাকে টাচ করেছিলেন? বৃদ্ধ রেকো বলে, আমি তাকে টাচ করিনি, কারণ আমি তাকে হারাতে চাইনি। কান্না চেপে রেখে আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তারপর থেকে আমি আর মিজুকি সারা জীবন একসাথে ছিলাম। আমরা বিয়ে করেছি একে অপরকে টাচ না করে। আমি যখন বাইরে আমার কাজে যেতাম তখন আমি গ্লাসের উপর থেকে আমার স্ত্রীকে কিস করে যেতাম। যখন আমরা কোথাও বেড়াতে যেতাম তখন রুমালের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে হেঁটেছি। এভাবেই আমরা সারা জীবন একসাথে থেকেছি। নার্স বলে, এখন মিজুকি আপনার সাথে নেই? বৃদ্ধ রেকো বলে, মিজুকি এখন আমার সাথে রয়েছে। তখনই এখানে মিজুকি চলে আসে। সে এখনো আগের মতোই আছে, তার রেকোর মতো বয়স বেড়ে যায়নি, কারণ সে একজন সিনেমার ক্যারেক্টার। তার
তার বয়স বেড়ে যায়নি দেখে হসপিটালের নার্সরা তাকে তার নাতনি ভাবে। আর সেদিন রেকো তার সামনে থেকে পড়ে যাচ্ছিল দেখেও সে তাকে ধরেনি, কারণ তারা একে অপরকে কখনোই টাচ করতে পারবে না। এভাবেই তারা সারা জীবন একে অপরকে টাচ না করে সারা জীবন পার করেছে। তারা একে অপরের ভালোবাসা পেয়েছে, একে অপরকে সবসময় খুব কাছ থেকে দেখেছে। কিন্তু একটাই আফসোস, তারা একে অপরকে ছুঁয়ে দেখার সুখ কোনোদিন পায়নি। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়। বৃদ্ধ রেকো আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। মিজুকি তার কাছে ছুটে আসে। রেকো তাকে বলে, আমার তোমাকে ছুঁয়ে দেখার সময় হয়ে গেছে, আজকে আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই। তার আগে আমাদের লাইফের সুন্দর মুহূর্তগুলোর কথা তুমি আমাকে আরো একবার বলো। মিজুকি বলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল। তুমি আমাকে খুঁজে বের করেছো, সারা জীবন ছুঁয়ে দেখতে পারবে না জেনেও আমাকে তোমার সাথে রেখেছো। আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছো তুমি, আমাকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তুমি উপহার দিয়েছো, এজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। রেকো বলে, এবার আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই। রেকোর শেষ নিঃশ্বাস ঘনিয়ে আসছে। মিজুকি রেকোর বুকে মাথা রাখে, আর সাথে সাথে মিজুকি রেকোর কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। আর বৃদ্ধ রেকো সারা জীবনের গভীর আফসোস কাটিয়ে মনে গভীর একটা প্রশান্তি নিয়ে মারা যায়। সে সারা জীবনে এই একটি বারই মিজুকিকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিল। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।